মিসির আলি ভেবেছিলেন পরদিনই আবার আসবে। সন্ধ্যাবেলা তার একটা বিয়ের দাওয়াত ছিল, সেখানে গেলেন না। কিছু খাবার আনিয়ে রাখলেন। অভুক্ত একটি মানুষকে শুধু এক কাপ চা যেন দিতে না হয়। সে এলো না, তার পরদিনও না। দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে গেল। মিসির আলির বিস্ময়ের সীমা রইল না। ছেলেটি তার কাছে না আসার কোনো কারণ নেই। সে জরুরি কিছু বলতে চায়। তার একজন ভালো শ্রোতা দরকার। ভালো শ্রোতার দায়িত্ব তিনি পালন করছেন এবং প্রমাণও করছেন যে তিনি অত্যন্ত মনোযোগী শ্রোতা। তাহলে সমস্যাটা কোথায়? তিনি ছেলেটির গল্প নিয়েও বেশ চিন্তা ভাবনা করছেন। ছেলেটি বেশ চমৎকার ভঙ্গিতে স্মৃতিচারণা করছে, কিন্তু একজনকে বাদ দিয়ে। সে তার মা সম্পর্কে কিছুই বলেনি। ভদ্রমহিলা জাম গাছটা কাটিয়ে ফেলেছেন, এইটুকুই শুধু বলা হয়েছে, এর বেশি নয়। মা সম্পর্কে তার অস্বাভাবিক নীরবতার কারণ কি হতে পারে? একমাত্র কারণ, মাকে সে পছন্দ করছে না। স্মৃতিকথা বলবার সময় যাকে আমরা পছন্দ করি না তার সম্পর্কে কটু কথা বলি। এই ছেলে তাও করছে না, কারণ মাকে সে এককালে পছন্দ করত, এখন করছে না। কেন করছে না, সেই সম্পর্কেও মিসির আলি অনেক ভাবলেন। মোটামুটি ভাবে একটা ঘটনা সাজালেন। ঘটনাটা এরকম দাঁড়ালো। উকিল সাহেবের মৃত্যুর পরে খুব সম্ভব এই পরিবারটি গভীর সমুদ্রে পড়ল। দেখা গেল উকিল সাহেব তার জীবনে আয়ের চেয়ে ব্যয়ই বেশি করেছেন। শহরে তার প্রচুর দেনা। তার আত্মীয় স্বজন, যারা তিনি জীবিত থাকা অবস্থায় বিশেষ পাত্তা পায়নি, তারাও মাথাচাড়া দিয়ে উঠল। সম্পত্তির বিলি ব্যবস্থা নিয়ে তাদেরকে বিশেষ চিন্তাযুক্ত মনে হতে লাগলো। উকিল সাহেবের স্ত্রী ছিলেন অত্যন্ত রূপবতী, এটা ধরে নেওয়া যেতে পারে, কারণ ছেলেটি সুন্দর। মেয়েটিও নিশ্চয়ই সুন্দরী, কারণ তার বাবা মা খুব আগ্রহ করে মেয়ের নাম রেখেছে ফুলেশ্বরী। যাই হোক, অত্যন্ত রূপবতী একজন মহিলার জন্য অনেকেরই আগ্রহ দেখা গেল। তেমনি একজনকে ভদ্রমহিলা বিয়ে করে ফেললেন। ছেলেটি এ কারণে মায়ের সম্পর্কে নীরব। জিজ্ঞেস না করলে সে হয়তো তার মার দ্বিতীয় বিবাহ সম্পর্কে কিছুই বলবে না। মিসির আলি ছেলেটিকে নিয়েও ভাবলেন। একটা নিঃসঙ্গ ভাবুক ধরনের ছেলে, যার ওপরে অনেক ঝড়ঝাপটা গিয়েছে এবং এখনো যাচ্ছে। ছেলেটি বুদ্ধিমান, বিচার বিশ্লেষণ করতে পারে, তবে তিনি তার মূল সমস্যা সম্পর্কে কোনো ধারণা করতে পারলেন না। পারিবারিক জটিলতা নিশ্চয়ই তার সমস্যা নয়। সমস্যার ধরন এবং প্রকৃতি নিশ্চয়ই ভিন্ন। সেটা কি হতে পারে? মিসির আলি কোনো কিনারা করতে পারলেন না। একমাত্র পথ হচ্ছে ছেলেটির সঙ্গে কথা বলা। সেই সুযোগ হচ্ছে না। মনির আসছে না। মিসির আলি আশেপাশে খানিকটা খোঁজ খবরও করলেন, মেস জাতীয় বাড়ি আছে কিনা। ছেলেটি নিশ্চয়ই বাড়ি ভাড়া করে থাকে না, মেসে টেসেই থাকে। একটা মেস পাওয়া গেল, স্টার মেস, যেখানে মনির নামের কেউ থাকে না। দুটো সস্তার হোটেলেও তিনি খোঁজ করলেন, মনির নামে কোনো ছেলের সন্ধান কেউ দিতে পারল না। ইস্টার্ন মার্কেন্টাইলের ঠিকানা জোগাড় করে টেলিফোনে মনিরের খবর জানতে চেষ্টা করলেন। তারা বলল, মনির নামের কেউ এখানে কাজ করে না। মনির কি মিথ্যা ঠিকানা দিল? প্রতিটি কথাই কি তার মিথ্যা? পুরোপুরি সত্যি বলা যেমন কঠিন, আবার পুরোপুরি মিথ্যা বলাও কঠিন। এই কঠিন কর্ম মনির মনে হচ্ছে খুব সহজভাবেই করেছে। মিসির আলি বিরক্তি মেশানো কৌতূহল নিয়ে তার জন্য অপেক্ষা করতে শুরু করলেন। মনির আর এলো না। বেশ কটা মাস কেটে গেল। আষাঢ় মাস। জলবায়ুর নিয়ম কানুন পাল্টে গেছে। এক ফোঁটা বৃষ্টিও নেই। সারাদিন ঝাঁঝা রোদ থাকে।
রাতে ভ্যাপসা গরম, জীবন অতিষ্ঠ। আজ এই প্রথম বৃষ্টি বৃষ্টি ভাব দেখা দিয়েছে। আকাশ মেঘলা। রাজ্যের ব্যাঙ গলা ফুলিয়ে ডাকাডাকি করছে। তাদের উৎসাহ দেখে মনে হয় বৃষ্টি নামতে দেরি নেই। মিসির আলি কমলাপুরে তার ভাগ্নির বাড়িতে যাবেন বলে তৈরি হয়ে বসে আছেন। ব্যাঙের ডাক শুনে বেরোতে ভরসা পাচ্ছেন না। সঙ্গে ছাতা নেই। বৃষ্টি নামলে যন্ত্রণার মধ্যে পড়তে হবে। অবশ্যই বৃষ্টি যে হবেই, এরকম মনে করারও কোনো কারণ নেই। নিম্ন শ্রেণীর কীটপতঙ্গ আবহাওয়ার খোঁজ খবর ভালো রাখলেও আজকাল তারা প্রচুর ভুল করছে। তবে আজ বোধহয় ভুল করেনি। আকাশ ক্রমেই নীলবর্ণ হচ্ছে। বাতাস ছাড়তে শুরু করেছে। একমাত্র ভয়, বাতাস বোধহয় মেঘ উড়িয়ে নিয়ে যাবে। স্যার, আসবো? মিসির আলি চমকে তাকালেন। মুনির এসেছে। নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েছে। তার চেহারার কোনো পরিবর্তন হয়নি, তবে খানিকটা রোগা হয়েছে। চুল ছোট ছোট করে কাটা। চোখের নিচে কালি পড়েছে। ঘুমের অসুবিধা হলে এরকম হয়। ছেলেটি আবার বলল, স্যার, আসবো? এসেই তো পড়েছ, আবার জিজ্ঞেস করছো কেন? আমাকে চিনতে পারছেন? না পারার তো কোনো কারণ দেখছি না। তোমার নাম মনির, ডাক নাম টুনু। তোমার ছোট বোনের নাম নটু, ভালো নাম ফুলেশ্বরী। মনির হেসে ফেলল। মিসির আলি বললেন, আমি ধরেই নিয়েছিলাম তুমি আর আসবে না। প্রথম এসেছিলে চৈত্র মাসের 20 তারিখে। আজ আষাঢ়ের 3য় দিন। মাঝখানে কটা মাস চলে গেছে। মনির জবাব দিল না। টেবিলের ওপর সিগারেটের প্যাকেটটা রাখলো। আজও সে বিদেশি এক প্যাকেট সিগারেট নিয়ে এসেছে। মিসির আলি প্যাকেট খুলে সিগারেট ধরালেন। সিগারেট কেন আনা হলো, কি প্রয়োজন ছিল, এ জাতীয় সৌজন্যমূলক কথাবার্তায় গেলেন না। তার ভঙ্গি দেখে মনে হলো এতক্ষণ তিনি মনিরের জন্যই অপেক্ষা করছিলেন। আজও অন্ধকারে কথা বলবে, না বাতি জ্বালানো থাকবে? বাতি থাকুক। এতদিন আসনি কেন? ইচ্ছে হয়নি। আজ আবার ইচ্ছে হলো। জি স্যার। খুব ভালো। চা খাবে? জি না। শুরু করো তাহলে। ছেলেটিকে আজ বেশ সুন্দর লাগছে। কেন লাগছে তা মিসির আলি ধরতে চেষ্টা করছেন, পারছেন না। ফ্ল্যানেলের শার্টের বদলে আজ তার গায়ে হালকা নীল রঙের একটা হাওয়াই শার্ট। শার্টটায় ছেলেটিকে খুব মানিয়েছে। এবং যে কোনো কারণেই হোক, আজ তার মধ্যে দ্বিধার ভাব একেবারেই নেই। আচার আচরণ অত্যন্ত সহজ। মনির, জি। বসে আছো কেন? আরম্ভ করো। মনির সঙ্গে সঙ্গে শুরু করলো না। প্রথম দিনের মতো মাথা নিচু করে বসে রইল। মিসির আলি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছেলেটির মধ্যে দ্বিধার কোনো ভাব নেই। তবু সে দেরি করছে। তার বক্তব্য হয়তো গুছিয়ে নিচ্ছে। এর অর্থ একটাই, ছেলেটির বক্তব্য খুব জোরালো নয়, গুছিয়ে নেবার প্রয়োজন আছে। মনির নিচু গলায় কথা বলা শুরু করলো। প্রথম রাতে আপনাকে আমার বাবার মৃত্যুর কথা বলেছি। সেটা 12 বছর আগেকার কথা। এইবার বছরে অনেক কিছুই হলো। বাবার সংসার পুরোপুরি ধ্বংস হয়ে গেল। বাবার মৃত্যুর পর দেখা গেল তার প্রচুর দেনা। যে জমির ওপরে বাড়ি বানিয়েছিল, সেই জমির দামও তিনি পুরো দেননি। আমাদের আত্মীয় স্বজনেরা প্রথম দিকে আমাদের দেখাশোনার জন্য অতিরিক্ত রকমের ব্যস্ততা দেখালেন। ফুলেশ্বরীর বিয়ে দিয়ে দিলেন মাত্র 13 বছর বয়সে। যুক্তি দিলেন ফুলেশ্বরীর বর সংসারের দায় দায়িত্ব কাঁধে নেবে, ঝড়ঝাপটা সামাল দেবে। ফুলেশ্বরী খুব কাঁদল। কেউ তার কোনো কথা শুনল না। এক ধনী ব্যবসায়ীর অপদার্থ জোড়াবুদ্ধি ছেলের সঙ্গে তার বিয়ে হলো। মনির দম নেবার জন্য থামতেই মিসির আলি বললেন, তোমার মার প্রসঙ্গে তুমি কিছু বলছো না?
উনি কি দ্বিতীয়বার বিবাহ করেছিলেন? জি না, বাবার মৃত্যুর 2 বছরের মাথায় মাও মারা যান। ও আচ্ছা, আপনি মার দ্বিতীয় বিয়ের কথা কেন জিজ্ঞেস করলেন? এমনি জিজ্ঞেস করেছি, কোনো কারণ নেই। বলেই মিসির আলি একটু লজ্জা পেলেন। কারণ ছাড়া এই পৃথিবীতে কিছুই ঘটে না, অথচ তিনি কারণের ব্যাপারটি অস্বীকার করলেন। তারপর কি হলো বলো? এই সময় আমার বাড়ি পালানোর রোগ হলো। টাকা পয়সা কিছু জোগাড় করতে পারলেই বাড়ি থেকে পালিয়ে যেতাম। টাকা পয়সা শেষ হলে আবার ফিরে আসতাম। বাড়ি পালানোর কারণে নানান ধরনের মানুষের সঙ্গে মেশবার আমার সুযোগ হয়েছে। কিছু কিছু অভিজ্ঞতা খুবই সুন্দর, আবার কিছু অভিজ্ঞতা ভয়ঙ্কর কুৎসিত। কিছুদিন একটা যাত্রা দলের সঙ্গে আমি ছিলাম। আমার চেহারা তখন খুব সুন্দর ছিল। এই চেহারা সম্বল করে একটি নারী চরিত্রে অভিনয় করতাম। যদিও সেই যাত্রা দলে অনেকগুলি মেয়ে ছিল। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, মেয়েদের সাজ পোশাক পরা আমার অভ্যাস হয়ে গেল। যখন অভিনয় থাকতো না, তখনও শাড়ি ব্লাউজ পরে থাকতাম, ঠোঁটে লিপস্টিক দিতাম, রাতে ঘুমোতাম ওই মেয়েগুলির সঙ্গে এক ঘরে। তাতে ওই মেয়েরা বেশ মজা পেত। যাত্রা দলের পুরুষদের অনেকেই এই সব মেয়েদের সঙ্গে রাত্রি যাপন করত। মজার ব্যাপার হচ্ছে, ওরা আমাকেও কামনা করত। তুমি কদিন ছিলে ওদের সঙ্গে? প্রায় 2 বছর। চলে এলে কেন? একটা ভুল তো মানুষ দীর্ঘদিন করতে পারে না। এক সময় না এক সময় তার জ্ঞান হয়, সে বুঝতে পারে। তা ঠিক, তারপর বলো। ভূমিকা আমি প্রায় শেষ করে এনেছি। এখন আমি বর্তমান অবস্থাটা একটু বলেই কি জন্য আপনার কাছে এসেছি তা বলবো। আমি আগেই আপনাকে বলেছিলাম যে ইস্টার্ন মার্কেন্টাইলে টাইপিস্টের চাকরি করি, থাকি একটা বাসায়, বিনিময়ে এদের কিছু কাজকর্ম করে দেই। ওদের ছোট বাচ্চাদের রাতের বেলা পড়াই, থাকা এবং খাওয়া আমার এভাবেই চলে। ঘুমাই 3 তলার একটা খুপড়ি ঘরে। 3 তলা পুরোপুরি তৈরি হয়নি। 2টো ঘর ওঠার পরে বাড়িওয়ালা কাজ বন্ধ করে দিয়েছেন। ঘর দুটোতেই ছাদ নেই, কারণ পুরোটা তৈরি হলে ছাদ ঢালাই হবে। ওপরে টিন দিয়ে ছাদের কাজ চলছে। একটি ঘরে আমি থাকি, অন্য ঘরটিতে বাড়ি তৈরির সরঞ্জাম, সিমেন্টের বস্তা, রড এইসব। এই ঘরটি থাকে তালাবন্ধ। ছাদের ঘর দুটোতে বাথরুমের কোনো ব্যবস্থা নেই, কাজেই বাথরুমের প্রয়োজন হলে আমাকে যেতে হয় একতলার সার্ভেন্টস রুমে। ওই বাড়িতে এই সামান্য সমস্যা ছাড়া আর কোনো সমস্যা আমার ছিল না। বলা যেতে পারে আমি খুব সুখেই ছিলাম। বেতনের টাকার কিছুটা জমাই, কিছু পাঠাই আমার বোন ফুলেশ্বরীকে। বিএ ক্লাসের বইপত্র জোগাড় করেছি। এখন একটা কলেজে নাম লিখিয়েছি, যেখানে ক্লাস না করলে অসুবিধা হবে না। যথাসময়ে বিএ পরীক্ষার্থী হিসেবে নিয়মিত পরীক্ষায় বসা যাবে। তুমি তাহলে আইএ পর্যন্ত পড়াশোনা করেছো? জি স্যার। যাত্রা দল থেকে বের হয়ে আমার বড় চাচার বাড়িতে চলে যাই। ম্যাট্রিক এবং আইএ তার কাছে থেকেই পাশ করি। উনি খুবই দরিদ্র মানুষ, আমাকে আর পড়ানোর সামর্থ্য তার ছিল না। তোমার রেজাল্ট কেমন হয়েছিল? খুবই ভালো, 4টা লেটার নিয়ে ম্যাট্রিক পাশ করি। আইএতে মেরিট স্কলারশিপ পাই। ইস্টার্ন মার্কেন্টাইলে আমার চাকরি হয় আমার রেজাল্টের জন্য। তখন আমি টাইপিং জানতাম না, অথচ আমাকে টাইপিস্টের পোস্টে নেওয়া হয়। অন্য পোস্ট খালি ছিল না। তারপর বলো। মনি চুপ করে রইল। মিসির আলি বললেন, একটা ইন্টারভাল হলে কেমন হয়? এসো, 1 কাপ চা খেয়ে তারপরে শুরু করি। জি আচ্ছা। চায়ের সঙ্গে আর কিছু খাবে? ভালো কেক আছে। আমি শুধু চাই খাবো। মিসির আলি চা নিয়ে এসে দেখলেন ঘরের বাতি নেভানো, মুনির অন্ধকারে বসে আছে। মিসির আলি কিছুই বললেন না, চায়ের কাপ এগিয়ে দিলেন।
মুনির নিঃশব্দে চায়ের কাপ শেষ করে কথা বলতে শুরু করলো। ঘটনাটা ঘটলো 1 বছর আগে ভাদ্র মাসে। আমার অনিদ্রা রোগ আছে। বিছানায় শোয়া মাত্র ঘুমোতে পারি না। অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়। যে রাতের কথা বলছি সে রাতে অসহ্য গরম পড়েছিল। আমি অনেকক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম। ছাদও তেতে আছে, এক ফোঁটা বাতাস নেই। একটা ভেজা গামছা গায়ে জড়িয়ে রাত 1টা পর্যন্ত ছাদের রেলিংয়ে বসে রইলাম। তখন একটু ঝিমুনির মতো ধরলো। বিছানায় এসে শুয়ে পড়েছি। হাত পাখা দিয়ে হাওয়া করছি। হঠাৎ পাশের ঘরে শব্দ হতে লাগলো। আমি বেশ অবাকই হলাম, কারণ পাশের ঘর তালা বন্ধ। আমার ঘর থেকে পাশের ঘরে যাওয়ার একটা দরজা আছে, কিন্তু সেই দরজা ভেতর থেকে বন্ধ। প্রথম ভাবলাম ইঁদুর কিংবা বেড়াল, কিন্তু শব্দ শুনে মনে হচ্ছে ইঁদুর বেড়ালের শব্দ না, যেন অনেক মানুষ ঘরের মধ্যে আটকা। তাদের ফিসফাস কিছু কথা শোনা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না। মৃদু হাসিও শুনলাম, যেন অনেকে দরজায় আড়ি পেতেছে, দরজার ফাঁক দিয়ে আমাকে দেখছে। আমার বিস্ময়ের সীমা রইল না। আমি বললাম, কে কে? সঙ্গে সঙ্গে সব শব্দ থেমে গেল। চারদিক আগের মতোই নীরব। আমি উঠে বসলাম। ঘর অন্ধকার। আমি কৌতূহল মেটাবার জন্য পাশের ঘরের দরজায় হাত রাখলাম। দরজা খুলে গেল। ঘরের ভেতরে আবছা আলো। সেই আলোতে ঝাপসা ভাবে সবকিছু চোখে পড়ে, আবার অনেক কিছু চোখেও পড়ে না। আমি ঘরের ভেতরে ঢুকলাম। তখনই নিচে নামার একটা সিঁড়ি চোখে পড়ল। খুব অস্বাভাবিক ব্যাপার। ঘরের ভেতর সিঁড়ি আসবে কেন? অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমি পরিষ্কার কিছু চিন্তা করতে পারছি না। সব কেমন জট পাকিয়ে গেছে, যেন আমি একটা ঘোরের মধ্যে আছি। গা কাঁপিয়ে প্রচণ্ড জ্বর আসার আগে যেমন ঘোর লেগে থাকে, ঠিক সেই রকম। আমি বুঝতে পারছি না যে আমি সিঁড়ি দিয়ে নামতে শুরু করে দিয়েছি। সব কটা সিঁড়ি পার হবার পরে আমার ঘোর কেটে গেল। আমি পুরোপুরি একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ। তবে এই সময়ের মধ্যে সামান্য কিছু একটা ঘটে গেছে, কারণ আমি আর সেই আমি নই। আমি ঢাকা শহরেও নেই। আমি আছি আমাদের নেত্রকোনার ওই বাড়িতে। সবে স্কুল থেকে ফিরছি। ফুলেশ্বরী আমাকে ডাকছে। নটু, বাবার খুব শরীর খারাপ। কোর্ট থেকে সকাল সকাল চলে এসেছেন। বাবার পেটে ব্যথা। আমার গা ঝনঝন করতে লাগলো। চোখের সামনে যে দৃশ্য দেখছি সে দৃশ্য আমার অতীত জীবনের। তা আবার ফিরে এসেছে কি করে? তাহলে কি আমার বয়স বাড়েনি? এতদিন যা ঘটেছে সবই কল্পনা কিংবা দীর্ঘ কোনো স্বপ্ন? আমি শোবার ঘরে উকি দিলাম। বাবা রেলিং দেওয়া খাটে শুয়ে আছেন, মশারি ফেলা। মা বসে আছেন বাবার মাথার পাশে। ইদ্রিস চাচা পানের বাটা হাতে বসে আছেন। আমি অবাক হয়ে দৃশ্যটি দেখছি, কারণ এরপর কি হবে আমি সবই জানি। ইদ্রিস চাচা বলবেন, পেটের নিচে বালিশ দিয়ে উপুড় হয়ে শুয়ে থাক। এটা হচ্ছে অম্বলের ব্যথা। নিবারণকে খবর দিয়েছি, এসেই ব্যথা নামিয়ে ফেলবে। সত্যি সত্যি ইদ্রিস চাচা এই কথাগুলি বললেন। আমি চমকে উঠলাম। পরবর্তী প্রতিটি ঘটনা কি হবে আমি জানি। আমি যেহেতু জানি, সেহেতু এই ঘটনাগুলি ঘটতে দেওয়া যাবে না। নিবারণ কাকু আসবার আগেই নিয়ে আসতে হবে সরকারি হাসপাতালের ডাক্তার সাহেবকে, যেন তিনি আজ কিছুতেই রাত 10টার ট্রেনে ময়মনসিংহ যেতে না পারেন। আমি কাউকে কিছু না বলে সরকারি হাসপাতালের ডাক্তার সাহেবের বাসার দিকে ছুটলাম। ডাক্তার সাহেবকে বাবার অসুখের কথা বলতেই তিনি সঙ্গে সঙ্গে এলেন। বাসায় এসে দেখি নিবারণ কাকু এসেছেন। হামানদিস্তায় যেন কিছু গুঁড়ো করা হচ্ছে। ডাক্তার সাহেবকে দেখে বাবা অবাক হয়ে বললেন, আপনাকে আবার কে খবর দিল? আপনার ছেলে। বাবার অসুখের কথা বলতে বলতে ছেলের চোখে পানি দেখি। আপনার ছেলে বোধহয় আপনাকে খুব ভালোবাসে। দেখি, আপনার পেটটা দেখি।
কিছু দেখতে হবে না, বদহজম হয়েছে, নিবারণদা এসেছেন, ওষুধ তৈরি হচ্ছে, খাওয়া মাত্র আরাম না হলে নিবারণদা নাকি তার কবিরাজি ছেড়ে দেবেন। ডাক্তার সাহেব বাবার কথায় কোনো কান দিলেন না। টিপে টুপে বাবার পেট দেখলেন, অত্যন্ত গভীর হয়ে বললেন, আপনার অ্যাপেন্ডিসাইটিস তো পেকে টস টস করছে, এক্ষুনি কেটে ফেলতে হবে। বাবা অবাক হয়ে বললেন, কি বলছেন এসব? যেটা সত্যি সেটাই বলছি। আশা করি আপনি বেঁচে থাকতে চান। বেঁচে থাকতে যদি না চান তাহলে ভিন্ন কথা। সত্যি বলছেন অ্যাপেন্ডিসাইটিস? হ্যাঁ সত্যি। রাত 10টার ট্রেনে ময়মনসিংহ যাবার কথা ছিল, সেটা আর হতে দিলেন না। ডাক্তার সাহেব খসখস করে একটা কাগজে কি সব লিখলেন। আমার দিকে কাগজটা বাড়িয়ে দিয়ে বললেন, খোকা, তুমি এই চিঠিটা ডাক্তার মিহির বাবুকে দিয়ে এসো, তারও হেল্প লাগবে। মিহির বাবুর বাসা চেনো তো? মেয়েদের স্কুলের সামনের একতলা বাড়ি। যাও যাও, ছুটে যাও। এই তো গুড বয়। আমি কাগজ হাতে নিয়ে উল্কার মতো ছুটলাম। ঘর থেকে বেরোতেই কিসের সাথে যেন ধাক্কা খেলাম। মাথা ঝিমঝিম করে উঠল। মুহূর্তের জন্য চারিদিক অন্ধকার। অন্ধকার কিছুটা কাটতেই দেখি আমি আবার আগের জায়গায়, ঢাকা শহরের 3 তলার আমার ছোট্ট খুপড়িতে। ভাদ্র মাসের অসহ্য গরমে আমার গা ঘামছে। ঘর অন্ধকার হলেও রাস্তার কিছু আলো এসেছে। সেই আলোয় দেখলাম পাশের ঘরের দরজা আগের মতোই বন্ধ। মুনি চুপ করল। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, এটাই তোমার সেই বিশেষ কথা? জি স্যার। আরো কিছু বলতে চাও না? আর কিছু বলার নেই। তুমি যা দেখেছ তার ব্যাখ্যা কি খুবই সহজ নয়? জি সহজ। আমি স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ স্বপ্ন। স্বপ্নের স্থায়িত্বকাল খুব অল্প হয়, কিন্তু অল্প সময়ে অনেক ভালো কিছু বলে। আইনস্টাইনের টাইম ডাইলেশনের ব্যাপার থিওরি অফ রিলেটিভিটির অন্য এক ধরনের প্রয়োগ, তাই না? হতে পারে। থিওরি অফ রিলেটিভিটি আমার জানা নেই। আমিও জানি না। ভাষা ভাষা যা শুনি তাই বললাম। তুমি যে স্বপ্ন দেখেছ এটা এক ধরনের ইচ্ছা পূরণ স্বপ্ন। তোমার অবচেতন মনে আছে তোমার বাবাকে বাঁচিয়ে তোলার আকাঙ্ক্ষা। অবচেতন মনের ইচ্ছাগুলিও স্বপ্নে ধরা দিয়েছে। সব সময় তো হয়। এ জীবনে যেসব জিনিস আমরা পাই না, যেসব জিনিসের জন্য গভীর কামনা বোধ করি, স্বপ্নে তাদেরই পাই, তাই না? জি স্যার, তাই। বলেই মনির উঠে দাঁড়ালো। রাত পার হয়ে গেছে, আজ উঠি স্যার। মিসির আলি লক্ষ্য করলেন মুনিরের চোখ মুখ থমথম করছে। চোখের দৃষ্টি অন্যরকম, যেন এই মুহূর্তে সে অন্য কোনো একটা ঘোরের মধ্যে আছে। মুনির, জি। তোমার বোধহয় আরো কিছু বলার ছিল, শুধু স্বপ্নের কথা বলার জন্য আমার কাছে আসনি। মুনির শীতল গলায় বলল, আপনি ঠিকই ধরেছেন। এতটা নির্বোধ আমি না। সামান্য একটা স্বপ্ন নিয়ে আপনাকে বিরক্ত কেন করব? বলো সেটা কি? আপনাকে তো বলেছি সরকারি হাসপাতালের ডাক্তার সাহেব আমার হাতে একটা চিঠি লিখে দিলেন মিহির বাবুর কাছে পৌঁছে দেবার জন্য। ওই চিঠি নিয়ে বেরোবার সময় আমি ধাক্কা খেয়ে পড়ে যাই। হ্যাঁ, তখন তোমার স্বপ্ন ভেঙে যায়। জি স্যার। এবং আমি দেখি চিঠিটা আমার হাতে তখনও আছে। কি বলছো তুমি? আমি চিঠিটা আপনার জন্য নিয়ে এসেছি। মিসির আলি অবাক হয়ে তাকিয়ে রইলেন। মুনির চিঠিটা টেবিলের ওপরে রাখল। মৃদু স্বরে বলল, রাত হয়ে যাচ্ছে, আমি যাই। থামো, তুমি যে একটা অসম্ভব কথা বলছো তা কি তুমি জানো? জানি স্যার। মুনির বেরিয়ে গেল। মিসির আলি চিঠি হাতে নিলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। ছেলেটি যা বলেছে সবই কি বিশ্বাসযোগ্য? নিশ্চয়ই না। সে চমৎকার গুছিয়ে মিথ্যা বলতে পারে। ইস্টার্ন মার্কেন্টাইলে চাকরির ব্যাপারটা মিথ্যা, তিনি খোঁজ নিয়েছেন।
এই মিথ্যাটা সে হয়তো নিজেকে আড়াল করবার জন্য বলেছে। মূল ঘটনা হয়তো সত্যি, কিন্তু তা কি করে হয়?